যে আমরা অতীতে দেখেছি শিক্ষার্থীদেরকে কিভাবে একটা সিটের কথা বলে বা একটা সিটের প্রলোভন দেখিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়, সেটা কেন সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়েছে কারণ হলের সিট যথেষ্ট না। যদি আমি কোনো রকম রাজনীতি করা ছাড়াই হলে একটা সিট পেয়ে আমার মতো স্বাধীনভাবে থাকতে পারি, তাহলে তো আর কাউকে ফোর্স করে বিভিন্ন প্রোগ্রামে আনার কোনো সুযোগ থাকছে না। এবার গত আওয়ামী লীগ সরকার পর্যন্ত আমরা দেখেছিলাম যে হলের যে সিটের সংকট, এটা খুবই ইচ্ছা করে কাঠামোগতভাবে নিশ্চিত করা হতো যাতে করে হলের সিট সংকট থাকে। কারণ হলের সিট সংকট না থাকলে আওয়ামী লীগ মডেলের যে রাজনীতি, গেস্ট রুমের গণরুমের যে রাজনীতি, সেই রাজনীতি আর ক্রিয়াশীল থাকতো না। কিন্তু আমরা তো একটা নতুন যুগে প্রবেশ করেছি, আমাদের ইন্টারিম সরকারের 1 বছর হয়ে গেল। এখানে যে প্রশ্নটা করা খুব জরুরি যে মানুষগুলিকে আমরা দেখলাম বারবার করে সাধারণ শিক্ষার্থীদের যে লেজিটিমেট ভয় ভীতি, এগুলোকে কাজে লাগিয়ে নানান রকম আন্দোলন তারা করছেন, নানান বোকা বোকা কথা বলছেন যে হল পরিসরে রাজনীতি করা যাবে না, হল পরিসর এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না করা গেলে আসলে দেখেন কি খুব ইন্টারেস্টিং, তারা একদিকে বলছেন যে হল পরিসর এবং একাডেমিক পরিসরে রাজনীতি করা যাবে না, আবার তারাই বলছেন রাজনীতি হতে হবে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে শিক্ষার্থী আছে হলে এবং ফ্যাকাল্টিতে, কিন্তু আপনি রাজনীতি করবেন সচিবালয়ে, তাহলে তো আর কোনো শিক্ষার্থী বান্ধবতা এখানে থাকলো না। আপনার শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে গেলে এটা এনশিওর করতেই হবে যে সেখানে হল এবং ফ্যাকাল্টি এগুলিতে যেন রাজনীতি করার যে পরিসর, সেই পরিসর উন্মুক্ত থাকে। এখন আমরা যে আবাসন সংকটের কথা বললাম, সেই আবাসন সংকট যদি দূরীভূত হয়, তাহলে মানুষকে সিটের জন্য ব্যবহার করার যে রাজনীতি, সেই রাজনীতি আর এক্সিস্টই করবে না। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা যে যারা বারবার করে এই আন্দোলনগুলিতে সাধারণ শিক্ষার্থীদেরকে নানানভাবে ব্যবহার করে এই কাজগুলি করছেন, তারা কিন্তু কেউই অন্য যেই কথাটি বলা দরকার যে সিট সংকট নিরসন করো, সেই দাবিতে আন্দোলন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি না যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করছি যে সিট দ্রুত বাড়াতে হবে, এই জন্য কোনো রাত 12টার পরে কোনো 500 মানুষের মিছিল যে তাকে ঘেরাও করছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা এখন এই আলোচনার পক্ষে এবং বিপক্ষে থাকছেন, তাদের কোনো গ্রুপই কি আসলে আবাসন সংকটের বিষয়ে সিরিয়াস কিনা? আপনি দেখেন আমাদের এখানে শেখ রাসেল টাওয়ার রয়েছে, সেখানে আপনার বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা, সেই কর্মচারীরা থাকেন, এবং আপনি দেখতে পারেন যে ওরকম একটা টাওয়ার বানানোর মধ্য দিয়ে কত লোককে আবাসন দেওয়া সম্ভব। আমরা জগন্নাথ হলে রবীন্দ্রনাথ হল ভবনের মতো ভবন দেখতে পেয়েছি। তো এই জিনিসটা তো এত কোনো কঠিন কিছু না। আমরা যদি একটা 3 বছর 4 বছরের টাইম লাইন হাতে নিই, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনটা কনসেনসাসে আসি যে আমাদের সিট সংখ্যা এত এবং আমাদের শিক্ষার্থী সংখ্যা এত, কাজে আমরা সিট সংখ্যাকে শিক্ষার্থী সংখ্যার সমান করতে চাই। তাহলে এটার জন্য ধরা যাক আমরা একটা 5 বছরের টাইম লাইন দিলাম, সেই 5 বছরের টাইম লাইনের মধ্যে আমরা এতগুলো জায়গায় এতগুলো বিল্ডিং বানাবো, এভাবে করে শিক্ষার্থীদেরকে পুনর্গঠিত করবো। এবং যতক্ষণ পর্যন্ত না সেই প্রক্রিয়া নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে সিট দিব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ আপনাদের বুঝতে হবে একজন শিক্ষার্থী তিনি যখন বাইরে থেকে ঢাকা শহরে এসে প্রথম একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন তিনি থাকেন সব থেকে ভালনারেবল, তিনি থাকেন সব থেকে নাজুক অবস্থায়, তার সামাজিক কানেকশনগুলি গড়ে ওঠে না, তার আশেপাশে বন্ধু বান্ধবের যেই চক্র সেটাও তখন পর্যন্ত তৈরি হয় না, ফলে তার ভালনারেবিলিটি বা তার নাজুকতা হচ্ছে সর্বোচ্চ। আমরা যদি প্রথম বর্ষে সেই শিক্ষার্থীদেরকে নিশ্চিত আবাসন দেওয়ার মধ্য দিয়ে প্রোটেক্ট করতে পারি মিনওয়াইল, এবং একই সঙ্গে 5 বছরের মেয়াদে সকল শিক্ষার্থী সিট পাবে এমন একটা কাঠামোর দিকে যেতে পারি, তাহলে এই সমস্যাটা গঠনমূলকভাবে পরিবর্তন করা সম্ভব। তা না করে আসলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা না করাতে কিছু যায় আসে না। ধরুন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলি। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার আগামী 6 মাসে একটা জাতীয় নির্বাচন হলো, সেই জাতীয় নির্বাচনে কথার কথা বিএনপি জয়লাভ করলো। এবার যদি বিএনপি জয়লাভ করে, তাহলে আমাদের এখানকার যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী প্রত্যেকটা হলের প্রভোস্ট আস্তে আস্তে সাদা দল, বিএনপি পন্থী সাদা দলের লোকরা হয়ে যাবে আর কি। হয়তো নিরপেক্ষ সাদা দল আছে, তখন বিএনপি পন্থী সাদা দল আসবে আর কি। যাই হোক, তখন তাদের প্রভোস্টরা এক ধরনের একটা নিয়ন্ত্রণের কাঠামো গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে প্রতিষ্ঠা করবে। তা তখন হলে ছাত্র দলের কমিটি থাকলো আর না থাকলো তাতে কি যাবে, কি আসবে? যদি হল প্রশাসন তাদের পক্ষে থাকে, তাহলে হলের কমিটি না থাকা সত্ত্বেও এবং তাদের যদি ইন্টেনশন ওরকম হয়, তাদেরকে দিয়ে দমন পীড়ন করানো সম্ভব। তাহলে আপনি তো কাঠামোটার কোনো সমাধান করতে পারলেন না। আপনার ওই আগে যা পরিস্থিতি তখনও তাই থাকলো, খালি আপনি কি করলেন, হলের যে কমিটির কাঠামোটা, সেই হলের কমিটির কাঠামোটাকে
বিলুপ্ত করে দিলেন। কিন্তু তাতে যারা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাচ্ছিল তাদের জন্য নুইসেন্স তৈরি হলো, তাদের জন্য একটা কাঠামোগত প্রতিবন্ধকতা তৈরি হলো। যারা গুপ্তভাবে করছিল তাদের জন্য কোনো কাঠামোগত প্রতিবন্ধকতা তৈরি হলো না। এটা একটা বড় ক্রাইসিস। আর একটা আলোচনা বোধহয় করা খুবই জরুরি এখানে, সেটা হচ্ছে যে যারা বারবার করে বলছেন যে ধরেন আমরা এখন জিনিসটাকে কিভাবে দেখছি, আমরা মুখে বলি আর না বলি আমাদের এখানে গোটা রাজনীতির যে মেরুকরণটা, সেই মেরুকরণটা এরকম দাঁড়িয়ে গেছে যে সামনের দিনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে ছাত্রদল সেই সব নিপীড়ন শোষণ করবে যেগুলি ছাত্রলীগ করেছে। এবার এটা সত্য কি মিথ্যা কি অমুক তমুক সে আলাপে আমি গেলাম না। আমি বলার চেষ্টা করছি যে সেটিকে ঠেকাতে হলে আপনার কি লাগবে, যে কারণে ডাকসু নির্বাচন নিয়ে এত তোড়জোড় যে ডাকসু লাগবে, কারণ ডাকসু না হলে রাষ্ট্রীয় যে ক্ষমতা কাঠামো সেই ক্ষমতা কাঠামোর উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ে একটা কাউন্টার ফোর্স বা একটা প্রতিরোধী ক্ষমতা কাঠামো দাঁড়াবে না।